মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে। ওই যে ছেলে এখন কথা বলতেছে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে, এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু 54 বছর বলেন, বাঙালির সন্তান কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান হইতো না, বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না, বাঙালির এই দেশে আদমজি, ইস্পাহানি, দাউদ, বাওয়ানির সাইকেলের গাড়ি দেখতাম, তার নাতিদের গাড়ি। আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ, আমি তাকে ধন্যবাদ দিব, সে বলছে আমি 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াই। 4 কোটি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না। আদমজির নাতি রোলস রয়েস গাড়ি আমাদের দেখতে হতো। মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে 36,000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে, না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে, আর আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায়। মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না, আমার মনে যে ভুল হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ। মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে। বাস দ্যাটস অল। আমি আপনাকে শেষবারের মতো আসবো 1 মিনিটের একটা প্রশ্ন করার জন্য। সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির, যেটা আমি প্রথমেই করেছিলাম, যে 54 বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন? সেই সময়টা হলো 10 এপ্রিল থেকে 16 ডিসেম্বর 1972 সন, মানে মোটামুটি ভাবে। হ্যাঁ, 10 এপ্রিল 1971 সাল থেকে, 10 এপ্রিল 1971 সাল থেকে 71 না, 10 এপ্রিল 1972 মুক্তিযুদ্ধের পরের কথা বলছি আমি। ওকে, থেকে 4টা এবং আলটিমেটলি 16 ডিসেম্বর পর্যন্ত মানে ওই পথে, মুক্তিযুদ্ধের পথে দেশটা চলছিল। কেন? তখন 309 ঘন্টা বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত হইতো। পরে এটা নষ্ট হয়েছে। এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে, কবর দিয়ে দিতে চায়। বিরোধিতা তো একটু এমনি করি না, তা এই শ্রেষ্ঠ ওই সময়টা 16 এর পর থেকে যা হয়েছে, 16 ডিসেম্বরের পরে 7ই মার্চ আসছে, 73 ভোট হয়েছে, 39টা সিটে ওই সরকারের আমলেই 39টা সিট। আমার মনে যায় এই ফজলু ভাইয়ের কথা শোনা খুবই, মানে কি বলবো, খুবই আকর্ষণীয়, খুব চমৎকার, শুনতে ইচ্ছা করে শুধু, কিন্তু সময় নাই, আমাদের শেষ করতে দিচ্ছে। কিন্তু 72 সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানগুলির একটা মনে করেন? সর্বশ্রেষ্ঠ বলে নাই তো, সবচেয়ে ভালো সংবিধান বলেন? সবচেয়ে ভালো সংবিধান না, শ্রেষ্ঠ সংবিধান এক। আচ্ছা, শ্রেষ্ঠ সংবিধান একটা। ওই 70 অনুচ্ছেদ থাকা সত্ত্বে প্রধানমন্ত্রীর কাছে 70 অনুচ্ছেদ, আমি আপনাকে বলি 70 অনুচ্ছেদ তখন বাস্তবতায় তো এটা তো অনেক সময় লাগবে। 70 অনুচ্ছেদ তো হইলে 54কে 55কে 56 সনে ওই যে এমপি এমএলএ হইয়া ভোট কেনাকাটা করে যেভাবে প্রতি 24 ঘন্টায় একবার সরকার বদল হইতো, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু 70 না, এটা আপনারা বলেন বহুবার, এটার বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আছে, আপনারা ওইটার দিকে আপনারা জান নাই। যাই হোক, আমার কাছে 70 আমি সমর্থন করি না। আমি 72 সংবিধানে ফজলু, আপনি খালি 72 সংবিধানে আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো না। হাওয়েভার আপনি মানে একটু আপনার সাথে কথা বললে তো একটু প্রস্তুতি নিয়ে আসা উচিত, একটু সময় নিয়ে আসা উচিত। সেই জন্য আমি একটু প্রস্তুতি আর সময় নিয়ে 72 সংবিধানটা নিয়ে আপনার সাথে আপনি একদিন কথা বলবো না। কিন্তু ফজলু ভাই একদম চমৎকার ভাবে বলছেন যে উনি মনে করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার পথে ছিল হচ্ছে 1972 সালে 10 এপ্রিল থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গণপরিষদ 16 ডিসেম্বর, 4 নভেম্বর, হ্যাঁ 16, আপনি 16 ডিসেম্বর পর্যন্ত মনে করতেছেন, তাই তো? বলছি কারণ 16 ডিসেম্বরে গিয়ে কার্যকরী হয়েছে। ওকে, 16 ডিসেম্বর পর্যন্ত কার্যকরী হচ্ছে, আর বাকি সময়টার ক্ষেত্রে তিনি সেটা মনে করেন না। আমরা একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি। আপনারা যে রাজনীতির মধ্যে দিয়ে যাইতেছেন, আমি বাংলাদেশের
এই রাজনীতি দিয়া গত 30-32 বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি, দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন, ওইটারই আপনারা রাজনীতি মনে করছেন। গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানায় দিবেন, রাস্তা বানায় দিবেন, কাউরে আপনি টাকা দিবেন, টেন্ডার দিবেন, সাহায্য দিবেন, কারোর থেকে চাঁদা নিবেন, কাউরে চাঁদা দিবেন, একই সিস্টেম। তো মানে আপনারা তো আলাদা কিছু হইলেন না। একটা ভাই শোনেন, একটা জিনিস আপনাকে বলি, সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার একটা কথার সাথে সম্পূর্ণ দ্বিমত করি, এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা। আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেওয়ার ছাড়ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে। ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে, কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে, বৈষম্য বিরোধী ছাত্র নাম ভাঙায় করছে, সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে, তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে, এটা কোনোদিন হইতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই পুরো যে আপনি যে সিস্টেমটার কথা বলতেছেন, কালচারটার কথা বলতেছেন, এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে আপনারা যাদেরকে চেনেন ফেস হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে। এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া, এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে। কোন জায়গাটা থেকে? আসলে এই যে বাংলাদেশে বিগত 16 বছরে এই যে একটা কালচার এস্টাবলিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে, এই যে বিভিন্ন তোষামোদি কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে, এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে, ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে, মানুষ সামগ্রিকভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখনো বের হইতে পারতেছে না। মানুষ এখন প্রত্যেকদিন 100টা তদবির নিয়ে আসে, মানুষ এখনো তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকা যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে, কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না। আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যেই পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে, এই অভ্যুত্থানের পরও ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলো বের হইতে পারে না, তার রাজনৈতিক নেতৃবৃন্দ বের হইতে পারে। ভাই শেষ করে ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি, আপনাকে বলি ভাই আপনি তো বাইরে থেকে দেখতেছেন, আমরা চোখের সামনে থেকে দেখতেছি। আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে, খুনের হত্যার উপরে দাঁড়িয়ে, লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার, আমরা তো সরকারের সরাসরি নাই, কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি, মাঠকেও দেখতে পাচ্ছি। আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে, মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি। বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সুশীল, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব, এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে, ভিতরে এক একটা কালপ্রিট এবং ভণ্ড। এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে, ভিতরে ভিতরে এরা তদবির করে, ভিতরে ভিতরে এরা আগের কালচারটা এস্টাবলিশ করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে, উপরে এসে বলে কে ওখানে চাঁদাবাজি করতে গেছে। এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতা কর্মীগুলো, তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে, তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায়, আবার উপরে উপরে আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না। আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে। আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক। দিস ইজ দ্য বিটার ট্রুথ। এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে, এই শেল্টার দিতেছে ম্যান পাওয়ারের বিনিময়ে, অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে 5-10 বছর পর তার যদি খারাপ সময় আসে সে তাকে শেল্টার দেবে। একটু জাস্ট সেইটা ফিনিশিংটা আচ্ছা ফিনিশিংটা সামগ্রিকভাবে শুরু করি। তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে 3 জন ওইখানে সরকারি উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে অ্যাকচুয়ালি যারা স্পিরিটটাকে ধারণ করে, ভাই 5 তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে এই সংখ্যাটা বেশি, তারা এই নাম ভাঙায় খাইতেছে আরো বেশি। এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার, এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ 6 মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে, প্রাণপণ চেষ্টা করে। ভাই আমাদের তো পালাবার পথ তাই, আমরা যেদিকে যাই ঝুলাবে, এটা হচ্ছে রিয়েলিটি। ভাই সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো, এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রতভাবে জড়িত এবং সহযোগী। এরা যদি এই কালচার থেকে বের না হয়
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে, তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করুক না কেন, ওই কাজগুলো আওয়ামী লীগের মতো করে হয়ে যাচ্ছে। আপনারা তদবির করতেছেন তো, বিভিন্ন জায়গায় আপনারা তদবির করতেছেন তো, করতেছেন না? আসতেছে আপনাদের কাছে একটা ভাই, শুনেন ভাই, আসতেছে 100টা, হ্যাঁ, করতেছি না ভাই। আপনি একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি। এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি, ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামোদি করতেছে, জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ওই এলাকার মানুষ, জনগণ, ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে, তখন এই দাবিটা তুলছি। কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে, দেশের স্বার্থ হবে, তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলবো। আপনি এটা একটা एग्जांपल দেখাবেন। আমি দেখাবো সার্জিস, আমি একটা एग्जांपल থাকবে না, একটা एग्जांपल দেখাই, অবশ্যই একটা एग्जांपल দেখাই, একটা एग्जांपल, হ্যাঁ আপনারই দেখাই। আমার এটা বলতে মানে এটা খুব ইচ্ছা ছিল না, কিন্তু যাই হোক একজন জুডিশিয়ারির একজন খুব উঁচু পদের কর্মকর্তা আমাকে জানিয়েছেন, আমি বলি সেটা হচ্ছে আপনার বাবার তদবিরের কারণে নিয়োগ বন্ধ করে দেওয়ায় পঞ্চগড়ের জেলা জজ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মিনিস্ট্রিতে অ্যাটাচড করা হয়েছে। ভাই শুনেন একটা কথা বলি, মানে এই যে মানে এটার চেয়ে বড় প্রোপাগান্ডা, এবং মানে আপনি শুনেন জাস্ট একটা एग्जांपल, পুরো পঞ্চগড় জেলার যত মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পুরো পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জেলা কোর্ট থেকে শুরু করে এভরিথিং ব্লক করে রাখছিল শুধু একটা কারণে, এই জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা তাদের জায়গা থেকে একটা নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার আগে তারা বিভিন্ন জায়গায় ম্যান সেট করে রাখছিল, এবং ওইখানে যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রতিবাদের মুখে পড়ে তারা পরীক্ষাটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, একটু অ্যাড করি ভাই, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করেছিল মনে করেন 2000 স্টুডেন্ট, তারা তাদের মতো করে বিভিন্ন এক্সকিউজ দিয়ে প্রায় অর্ধেক স্টুডেন্টকে পরীক্ষা দিতেই দেয় না, বাকিদেরকে দিয়েছিল। এবং এরপর এটা পর্যন্ত রেফারেন্স ওই স্টুডেন্টদের পরীক্ষার্থীদের কাছে চলে গিয়েছিল, বিভিন্ন পলিটিক্যাল দল তাদের জায়গা থেকে লিস্ট পাঠিয়েছিল। এবং এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ যিনি রয়েছেন, তারা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে তারা ওই সময় যে আইন এবং বিচার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন তার লিস্ট দেখে দেখে পঞ্চগড়ে নিয়োগ দিয়েছে। এই অভিযোগগুলো এক করে পুরো পঞ্চগড় জেলার ওই পরীক্ষা যারা পরীক্ষার্থী তারা রাজপথে নেমেছিল, মানুষ নেমেছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেমেছিল। কোন সিঙ্গেল একজন পার্সন যদি এটা বলতে পারে, ভাই আমিও বলতে পারি খালেদ মহিউদ্দিন ভাই বিগত সময়ে এরকম অনেক কঠিন কঠিন টকশো করেছেন, কিন্তু তারপরও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হন নাই। সাপোজ এটা এরকম আসতেছে এই জন্য ভাই 100 কোটি টাকা পেয়েছিলেন, এটা আমি বললাম, কিন্তু এটা কোনোদিন সত্য হইতে পারে না। আপনি সিঙ্গেল এরকম একটা দেখাবেন যে কেউ একজন বলবে যে আমাদের একটা রেফারেন্স ওই জায়গায় গিয়েছিল যে কারণে আমরা এটা বাধা দিয়েছি। আচ্ছা প্রথম কথা যে আপনারা এটা খুব ভালো করে জানেন, আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই রে ভাই, আপনারা কিন্তু রাজনৈতিক আন্দোলন করেন নাই, আপনারা চাকরি আন্দোলন করছেন। না ভাই, সবচেয়ে বড় শুনেন, আপনার কাছে অভিযোগটা আসছে, তারপর আপনি এটা সমাধান করলেন, ব্যাপারটা কি এরকম? না না না, আমার কাছে অভিযোগ কেন আসবে? আমার কাছে কোনো অভিযোগই আসে নাই। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা দেখেছিলাম যে যখন পঞ্চগড় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই একটা মানে আগে থেকেই ঠিক করা নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছিল, এবং তাদের আগের রেকর্ড গুলো এরকম যে বিভিন্ন রেফারেন্সে, বিভিন্ন সুপারিশে এবং অর্থ লেনদেনের মধ্য দিয়ে তারা নিয়োগ দিয়েছে। পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু না, পুরো পঞ্চগড় জেলা জজ কোর্ট জানে, যত অ্যাডভোকেট আছে সবাই জানে যে তারা এগুলোর সাথে জড়িত। ভাই শেষ করি তো, তখন যখন তারা এই আন্দোলনে নামে সেই জায়গার জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং অন্যান্য যারা, ইভেন আইন এবং বিচার মন্ত্রণালয়ের যারা যিনি দায়িত্বে রয়েছেন সচিব হিসেবে বা অন্যান্য হিসেবে, তারা তাদের জায়গা থেকে এই বিষয়টি শুধু আমাকে বলেছিল যে এইটুকু যেন দেখা যায় যে স্টুডেন্টরা যেন ওখানে ভাঙচুর না করে বিচারিক প্রাঙ্গণে, সেই জায়গাটিতে। আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বলেছিলাম তারা তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে থাক, কিন্তু তারা যেন কোনো ভাঙচুর প্রক্রিয়া রাখে, এইটুকু। এটা হচ্ছে প্রশাসনিক বিষয় ভাই, কিন্তু না ভাই আমার মনে হয় যে একটা কথা অ্যাড করতে হবে ভাই, একটা কথা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হইতেছে কি ভাই,
কিছুদিন আগে আমি এরকম দেখছিলাম সোহরাওয়ার্দী মেডিকেলে একটা প্রেসক্রিপশনে লেখা সমন্বয়ক সার্জিস আলমের আত্মীয়, বাড়ি হচ্ছে নাটোর না পাবনা এরকম কিছু একটা জায়গা। আমার 14 গোষ্ঠীতে ভাই এখানে কেউ নাই। এখন অল্প কিছু নাম যেহেতু সবাই জানে, এই নামগুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না, তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে এরকম এলিগেশন দিয়ে দিচ্ছে। কিন্তু এটা যখন ভাই একটা জিনিস শুধু বলি, এটা যখন আপনি আপনার জায়গায় এরকম, আপনি ভাই আমাদের কাছে অনেক রেসপেক্টেড, একদম সোজা বাংলা কথা বলি ভাই। সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে, কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে, এটা খুবই অপ্রত্যাশিত। আর আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই, আমি আমার জেলায় এ পর্যন্ত 8000 কম্বল দিয়েছি ভাই। এই টাকাটা কোনো চাঁদার টাকা না। এই 8000 কম্বল আমি যদি ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করে না নিতাম, ওই মানুষগুলো অন্য কাউকে দিত। বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর 10-20 হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয়। আমি এর মধ্যে মনে করেন 10 জন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি। আমি ওটাতে যাচ্ছি ভাই। আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড়ে প্রচন্ড শীত, আপনি যদি আমাকেও 1000 দিতেন, আমি আমার মাধ্যমে বিতরণ করতাম, তাহলে ভালো হতো। তারা দিয়েছেন, এইটুকুই কম্বলের বিষয়। 2 নম্বরে আসছেন ভাই রূপায়ণ টাওয়ারের বিষয়। ভাই একদম স্পষ্ট কথা বলি, বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলের টাকা খরচ করার কালচার তৈরি করেছে, একদম মানে কালো টাকা দিয়ে, সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না। একদম ক্লিয়ারলি বলে দিলাম। আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে। এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে। আমরা যদি আমাদের রাইট ট্র্যাকে থাকি তারা ফান্ডিং করবে, যদি না থাকি তারা ফান্ডিং করবে না। এবং আপনি যে এই গাড়িটার কথা বলছেন ভাই, আমি আপনাকে বলি, আপনি যদি দেশে থাকতেন না, আপনি এতদিনে আমার অন্তত 5 দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে 2টা গাড়ি আছে, আমাকে একটা গাড়ি একটু 3 দিনের জন্য দেন বা 1 দিনের জন্য দেন, ড্রাইভার এবং গাড়ি আপনার, তেলটা আমি দিব ভাই। আমি ভাই লিখে দিতে পারি, আপনি খালেদ মহিউদ্দিন ভাই আপনার 2টা গাড়ির মধ্যে একটা গাড়ি একদিনের জন্য আমাকে দিতেন। এরকম আমাদের বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময় হাজার হাজার মানুষ আছে ভাই, যে 16 বছর পরে একটু হাত ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে। এই মানুষগুলোর ওই সামর্থ্যটুকু আছে। এই মানুষগুলো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের উপরে যে চাঁদা